Good evening, Shubho Bikel, and welcome to my channel on YouTube about discussion on various topics of education. এখন এই ডিসকাশনে আমি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলতে চাই বা ডিসকাশন করতে চাই, যেটা প্রিসাইসলি আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির অনার্সের 4th সেমিস্টারের সিলেবাসে রয়েছে। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে গত বছরের প্রশ্নপত্রে বা কোয়েশ্চেন পেপারে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ছিল না। তোমরা আশা করতে পারো যে এবার হয়তো বা উইমেন এম্পাওয়ারমেন্ট থাকতে পারে। কাজেই অ্যান্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক অফ ডিসকাশন অলসো। Women empowerment is a very burning issue in the world now because women are equal to men. অ্যান্ড সোসাইটি বা সমাজ চলতে গেলে নারী পুরুষ দুজনেরই সমান ভূমিকা রয়েছে। নারী ছাড়া পুরুষ চলতে পারবে না, পুরুষ ছাড়া নারী চলতে পারবে না। সুতরাং একে অন্যকে পরস্পর পাশে রেখেই চলতে হবে, একে অন্যের সাপোর্ট নিয়ে দিয়ে চলতে হবে। নারী ছাড়া পুরুষের অস্তিত্ব বেকার, পুরুষ ছাড়া নারীর অস্তিত্ব বেকার। কিন্তু বহুকাল থেকে আমাদের দেশের প্রেক্ষাপটে আমি কথাটা বলবো, আমাদের দেশের প্রেক্ষাপটে কথা বলবো কারণ আমাদের দেশের সিনারিওটা নিয়েই আলোচনা করাটা বিশেষ দরকার। সো উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারীদের স্থানটা আগে একটু বলে নিই। নারীদের স্থান আমাদের দেশে খুব নিম্ন স্তরে ছিল। নারীদেরকে তেমন পুরুষের মতন কোনো অধিকার দেওয়া হতো না। ঠিক আছে, এবার ফ্রম 20th century people started to fight for women empowerment. আমাদের প্রথমে বুঝে নিতে হবে উইমেন এম্পাওয়ারমেন্ট জিনিসটা কি। উইমেন মানে নারী, মহিলা, নারীদের বলা হচ্ছে উইমেন, অ্যান্ড WOMAN উমেন মানে একজন মহিলা, WOMEN উইমেন মানে অনেকজন মহিলা। তো কথা এখানে হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট মানে অনেকজন মহিলাদের এম্পাওয়ারমেন্ট। নাও হোয়াট ইজ এম্পাওয়ারমেন্ট? এম্পাওয়ারমেন্টের বাংলা প্রতিশব্দ হচ্ছে নারী সশক্তিকরণ। সশক্তিকরণ, উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীকে সশক্ত করে তোলা, তাকে কিছু পাওয়ার্স দেওয়া যেটা তার প্রাপ্য বা যেটা সে তার প্রাপ্য ছিল, আছে এবং থাকবে। আমাদের সমাজে কি হতো, আগের দিন থেকে আমরা যদি বৈদিক যুগ থেকেই যদি আমাদের সমাজ ইতিহাসকে পড়তে আরম্ভ করি বা বৈদিক যুগ থেকে যদি আলোচনা করি, তাহলে আমরা এটা দেখব যে মহিলাদেরকে সমাজে দ্বিতীয় শ্রেণীর স্থান দেওয়া হতো। এবার উইমেন এম্পাওয়ারমেন্ট জিনিসটা হলো, it is a process of empowering women. It refers to the process of accepting and allowing women who are on the outside of the decision making process into the decision making process. মানে নারীদের আগে কোনো ধরনের কোনো ডিসিশন বা কোনো ধরনের কোনো ফ্যামিলিগত বা সামাজিক বা দেশের ব্যাপারে কোনো ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা দেওয়া হতো না। ক্ষমতা ছিল না তা বলবো না, ক্ষমতা ছিল কিন্তু অধিকার দেওয়া হতো না। এবার উইমেন এম্পাওয়ারমেন্টের কারণে নারীদেরকে প্রত্যেকটা ডিসিশন মেকিংয়ে ইনভলভ করার জন্যে, ইনক্লুড করার জন্যে জোর দেওয়া হয়েছে। Empowerment means to empower, to give power to the women so that she can exercise her powers and her rights. অধিকার আছে তো সমাজে, নারীদের অধিকার আছে, পুরুষদের অধিকার আছে, মানুষ হিসেবে অধিকার আছে। নারী তো সবচেয়ে প্রথম, নারী পুরুষের আগে আমাদের এটা বুঝে নিতে হবে যে নারী তো একটা মানুষ, একজন মানুষ, সুতরাং মানুষ হিসেবে তার কিছু অধিকার তো আছে, থেকেই যায়। সো নারী যেন তার নিজস্ব অধিকারগুলোকে প্রয়োগ করতে পারে এবং সে তার পাওয়ারগুলিকে ইউটিলাইজ করতে যেন পারে, ওইটাই হলো উইমেন এম্পাওয়ারমেন্ট বা বাংলায় যদি আমরা বলি নারী সশক্তিকরণ। নারীদের সশক্ত করে তোলা, সশক্ত মানে নিজের পায়ে মজবুত করে তোলা, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা করে দেওয়া, নিজের পায়ে ও নিজের উপরে ওরা যেন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারে। দে শুড বি সেলফ ডিপেন্ডেন্ট অন দেমসেলফ। তাদের শিক্ষার অধিকার দেওয়া, তাদের ইকোনমিক পাওয়ার দেওয়া, তাদের পলিটিক্যাল পাওয়ার দেওয়া, তাদের সোশ্যাল পাওয়ার দেওয়া, ফ্যামিলিতে অবশ্যই তাদের স্থান বানিয়ে দেওয়া, স্থান করে দেওয়া, এবং স্থান করে দেওয়াটা বড় কথা না, তাদের তো স্থান রয়েছে। কারণ নারী বলতেই আমরা কাকে বুঝাই? জননী, মা।
নারী মানেই মা, যে শব্দটা প্রতিটা সন্তান মুখের কথা ফোটার সময় প্রতিটা সন্তান বলে মা, সেই মাই তো নারী, সেই মাই নারী, এবং সেই মার অধিকার আছে পরিবারে, এবং সেই মা লালন পালন করছেন, এবং সেই মা তার গর্ভে 10 মাস 10 দিন শিশুকে ধারণ করছেন, জন্ম দেওয়ার পীড়া সহ্য করছেন, জন্ম দিচ্ছেন, তারপর সেই শিশুকে লালন পালন করছেন মা। সো উইমেন হ্যাজ টু বি এম্পাওয়ার্ড। আমি ফ্যামিনিজম নিয়ে কথা বলছি না, বা আমি প্রতিবাদ করছি না, কিছু না। আই এম জাস্ট টকিং অ্যাবাউট উইমেন এম্পাওয়ারমেন্ট, যে নারী সশক্তিকরণ কাকে বলে। নারীদের সশক্ত হওয়া দরকার। কিসের জন্য? তোমার নিজের পাওয়ার্সগুলো তোমার বুঝে নিতে হবে, তোমার নিজের অধিকারগুলো তোমার জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, প্রয়োগ করতে হবে। যেমন আগে ছিল যে মেয়ে বিয়ে হয়ে গেলে তার বাবার সম্পত্তিতে তার কোনো অধিকার নেই, তার ভাইয়েদের অধিকার। এবার আমাদের ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই জিনিসটা নির্দেশ করে দিয়েছে যে ছেলে মেয়ে সমান অধিকার তার বাবার সম্পত্তির উপর পাবে, তার মা বাবার সম্পত্তির উপর সে সমান অধিকার পাবে, সেটা সুপ্রিম কোর্টে বলা আছে। হ্যাঁ, সো দিস ইজ হোয়াট ইজ কল্ড উইমেন এম্পাওয়ারমেন্ট। ইউ শুড নো ইউর রাইটস, ইউ শুড নো ইউর পাওয়ার, অ্যান্ড ইউ শুড ইউটিলাইজ ইট when you need it. হ্যাঁ, obviously utilizationটা not for negative, it should be for positive. Women empowerment should be for positive attitude development in the society. Empowerment is the process that creates power in individuals over their own lives, society and their communities, education, profession and lifestyle. নিজের শিক্ষার উপরে অধিকার, আমি কতটুকু শিক্ষিত হতে চাই নারী হিসেবে সেই অধিকারটা আমার আছে। আমি কিভাবে শিক্ষিত হতে চাই, কতটুকু শিক্ষিত আমি হতে চাই, আমি সমাজে বাঁচতে চাই, আই ওয়ান্ট টু লিভ মাই লাইফ অ্যাকর্ডিং টু মাই উইশ, দিস ইজ আ রাইট, এটা অধিকার কাদের? নারী পুরুষ সবার, এবং নারীদেরও এটাই অধিকার, বাঁচার অধিকার সবার আছে, নারীরও আছে পুরুষেরও আছে। পুরুষের যদি থাকে তাহলে নারীর কেন থাকবে না? নারীরও বাঁচার অধিকার আছে, নারীরও কিছু অধিকার আছে, নারীরও কিছু ক্ষমতা আছে, সেই ক্ষমতাগুলোকে সে ব্যবহার করবে সময় মতো। দিস ইজ হোয়াট ইজ কল্ড এজ উইমেন এম্পাওয়ারমেন্ট। ওকে, নাও জেন্ডার ইকুয়ালিটি, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যখন কথা বলবো তখন জেন্ডার ইকুয়ালিটি চলে আসবে। দেয়ার আর 2 genders in the society, one is male, one is female. So male has all the rights in the society right from the beginning. পুরুষ মানুষকে সব অধিকার দেওয়া হয়েছে। পুরুষ মানুষ কন্ট্রোল ইজ সাপোজ টু কন্ট্রোল দ্য সোসাইটি। আমরা প্যাট্রিয়ার্কাল সিস্টেম অফ সোসাইটিতে বাস করি, পিতৃতান্ত্রিক সমাজ আমাদের, কিন্তু পিতৃতান্ত্রিক সমাজে বাস করে মেয়েদেরও অধিকার আছে, মেয়েদের ক্ষমতা আছে, অধিকার আছে। জেন্ডার ইকুয়ালিটি মিনস গিভিং ইকুয়াল অপরচুনিটিস টু দ্য বোথ জেন্ডার অফ দ্য সোসাইটি। নারী পুরুষকে সমানভাবে ইকুয়ালি অধিকার দেওয়া, ইকুয়ালি রাইটস দেওয়া টু এক্সারসাইজ দেয়ার পাওয়ার্স অ্যান্ড অপরচুনিটিস। হ্যাঁ, মানুষ যখন জন্মায়, একটু বেসিক কথা বলি, মানুষ যখন জন্মায় তখন সেই মানুষের মাথায় ব্রেন থাকে। ব্রেন নিয়েই তো আমরা জন্মাই। এমন তো আর ভগবান করেন না, বা ঈশ্বর এমন তো আর করেন না যে নারী হলো তাকে ব্রেন দিলেন না, আর পুরুষ হলো তাকে ব্রেন দিলেন, এরকম তো আর করেন না, কার্পণ্য তো করেন না। সবাইকে সমানভাবে ইকুয়ালি ব্রেন নিয়েই তো আমরা পৃথিবীতে আসি। সো কে বলেছে যে মহিলাদের ব্রেন নাই বা মহিলা ইউটিলাইজ করতে পারবে না, পুরুষ পারবে? এটা একটা সুপারস্টিশন, একটা কুসংস্কার, একটা অন্ধবিশ্বাস, জাস্ট একটা অন্ধবিশ্বাস যে নারী কিছু করতে পারবে না, পুরুষ সব কিছু করতে পারবে। এটা একটা অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাসটাকে কেটে ফেলতে হবে গোড়া থেকে শিক্ষার মাধ্যমে। পড়াশোনা দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আই এম ইকুয়াল টু আ ম্যান, আ woman is equal to a man in education, in all the rights and all the powers of the society. Okay, gender equality in every sphere of life. দুটো জেন্ডার প্রত্যেকটা জায়গায় কাজ করবে, প্রত্যেকটা জায়গায় সমানভাবে চলবে, শোল্ডার টু শোল্ডার। দে উইল ওয়ার্ক উইথ শোল্ডার টু শোল্ডার উইথ ইচ আদার, সাপোর্টিং ইচ আদার। এখানে আমি বড় তুমি ছোট এই প্রশ্ন আসছে না। হ্যাঁ, কোনো পুরুষ যদি ভাবেন যে আমি বড় আমি পুরুষ, তাহলে আজকের দিনে বোধহয় উনি প্রচণ্ড বড় ভুল করে যাচ্ছেন। আর কোনো নারী যদি ভাবে যে আমি আই শুড হ্যাভ আ সেকেন্ড পজিশন ইন দ্য ফ্যামিলি, তাহলে সে ভুল করছে। বিকজ ইউ হ্যাভ ইউর রাইটস, ইউ হ্যাভ ইউর পাওয়ার্স, প্লিজ ইউটিলাইজ ইউর রাইটস অ্যান্ড ইউর পাওয়ার্স বিকজ ইউ আর এ উমেন। তোমাকে দিয়েই আমরা নারী, আমাদের দিয়েই
প্রকৃতি চলছে, আমাদের দিয়েই বিশ্ব চলছে, আমাদের দিয়েই মানব সভ্যতা চলছে, আমাদের দিয়ে সিভিলাইজেশন চলছে, আমাদের দিয়েই পৃথিবী চলছে। প্রত্যেকটা প্রাণীর মধ্যে মেল ফিমেল আছে, প্রত্যেকটা প্রাণীতে, পশু হোক, পাখি হোক, পোকামাকড় হোক, মানুষ হোক, প্রত্যেকটা প্রাণীতে মেল ফিমেল আছে। হ্যাঁ, এবং মানুষের ক্ষেত্রে কেন এটা প্রযোজ্য? বিকজ হিউম্যান বিং ইজ বর্ন উইথ এ ব্রেইন অফ রিজনিং। হ্যাঁ, আমাদের রিজন করার একটা ব্রেইন আছে। সো ব্রেইন যদি মহিলার ভালো হয়, তাকে ইউটিলাইজ করো, ইউটিলাইজ ইন ভেরিয়াস সেক্টরস অফ লাইফ ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। এবং পুরুষের সঙ্গে নারী প্রত্যেকটা জায়গায় কাঁধা সে কাঁধা মিলিয়ে চলছে। এবং আমরা আজকের দিনে প্রত্যেকটা স্কুলে, কলেজে, অফিসে, সবখানে গেলে মহিলাদেরকে দেখতে পাই, এবং ভেরি সিনসিয়ারলি, ভেরি ডেডিকেটেডলি দে ডু দেয়ার ওয়ার্ক। তারা নিজের কাজ করে, সংসারও সামলায়, কাজও করে। তো কে বলেছে ওরা কিছু পারে না? ওরা সব কিছু পারে। ওদের অধিকার যেটা ওদের ছিল, সেই অধিকারটা দাও, এবং টেল দেম দ্যাট ইউ আর able to do everything and I need your support. So the women will definitely support for the development of the society and for the development of the country in turn. Now gender equality এর কথা যদি বলি, তাহলে women's empowerment and achieving gender equality is essential for our society to ensure the sustainable development of the country. Full participation of both men and women is critical for development. Women's economic empowerment refers to the ability for women to enjoy their rights, to control and benefit from the resources, assets, income, and their own time, as well as the ability to manage risks and improve their economic status and well-being. নারীদের আর্থিক সচ্ছলতা বা আর্থিক উপার্জনের ক্ষমতা থাকা খুবই দরকার, কারণ সে তার আর্থিক উপার্জন যদি হয়, সে সক্ষম হয়, তাহলে তার মধ্যে, তার নিজের মধ্যে একটা কনফিডেন্স আসে। এটা খুব দরকার, সাইকোলজিক্যাল ব্যাপার আছে এখানে। আমি অ্যাজ এ উইমেন, ইফ আই হ্যাভ মাই ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, আমাকে যদি সশক্ত করে তোলা হয় এবং আমি যদি আমার উপার্জনক্ষম হই, তাহলে আমার রোজগার আছে, আমার মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করবে। অ্যান্ড I as a woman and we all as a woman, we will see the world with a different eyes. Okay, so women empowerment মানে নারীর সশক্তিকরণ, আমাদের নিজেকে সশক্ত করে তুলতে হবে। সোসাইটি শুড সাপোর্ট আস, ইকোনমিক্যালি আমাদের সশক্ত নিজেকে করে তুলতে হবে। শিক্ষা পাওয়ার অধিকার আমাদের রয়ে গেছে, আমাদের সংবিধানে বলা আছে নারী পুরুষ নির্বিশেষে শিক্ষার অধিকার আছে, মানে আমাদের সকলের শিক্ষার অধিকার আছে। আমরা যতটুকু শিক্ষা নিতে চাই, পেতে চাই, আমাদের দেওয়ার অধিকার আছে, আমাদের নেওয়ার অধিকার আছে। ঠিক আছে, এবার very precisely I am taking the class because women empowerment is a very important topic and it is a very burning topic. এটা নিয়ে নানা ধরনের ডিবেট, কম্পিটিশনে কথা বলা, আলোচনা করা, এগুলো খুব চলছে। হ্যাঁ, বিকজ এভরিওয়ান ইজ ট্রাইং টু ব্রিং ফরওয়ার্ড উইমেন ট্যালেন্ট। মহিলাদের মধ্যে ট্যালেন্ট আছে, women are full of talent, so why not this talent should be utilized by the people of the world to make the world a better place for living. অ্যান্ড কেন আমরা নারী পুরুষ মিলে একসঙ্গে থাকলে কি অসুবিধা? কোনো অসুবিধা নাই, বিকজ উই উইল লিভ হ্যাপিলি, রাদার আই উইল সে লাইক দিস, নারী পুরুষ দুজন যদি সমান অধিকার নিয়ে বাঁচেন, দ্যাট ইজ দ্য বেস্ট প্লেস, দ্য ওয়ার্ল্ড উইল বি আ বেস্ট প্লেস। আমাদের দেশে কুসংস্কারটা প্রচণ্ড বেশি পরিমাণে বিরাজ করে। আমরা দেখেছি বা আমরা শুনি যে নারীদেরকে কোনো অধিকার দেওয়া হয় না। আমরা তবুও একটা ভালো সেকশন অফ দ্য সোসাইটিতে আমরা বিলং করছি, যেখানে আমরা অনেক মহিলারা অধিকার পাচ্ছি, কিন্তু আরও অন্যান্য মহিলারা আছেন যারা অধিকার থেকে বঞ্চিত। যাদের কোনো ধরনের কোনো অধিকার দেওয়া হয় না, পারিবারিক অধিকার দেওয়া হয় না, সামাজিক অধিকার দেওয়া হয় না, আর্থিক অধিকার দেওয়া হয় না, কিছুই দেওয়া হয় না, অথচ দে আর দ্য ক্রিয়েটর। হ্যাঁ, ওদের জন্যেই সিভিলাইজেশন চলছে, ওদের জন্যই মানব সভ্যতা চলছে, ওদের জন্যই সভ্যতা চলছে। পৃথিবীতে জেনারেশন আফটার জেনারেশন যে আসছে, মহিলার থেকেই তো আসছে। ঠিক আছে, সো equal rights should be given to the women, that is called women empowerment. Now women empowerment ইয়েতে বলছি 2001 সালে 2001 খ্রিস্টাব্দে ভারতবর্ষকে ডিক্লেয়ার করা হয়েছিল দ্য ইয়ার অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী সশক্তকরণের বছর হিসেবে 2001কে ডিক্লেয়ার করা হয়েছিল, এবং ন্যাশনাল পলিসি ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ উইমেন ওয়াজ পাসড। একটা জাতীয় স্তরে
উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য একটা অ্যাক্ট পাস করা হয়েছিল 2001-এ, এবং সেই অ্যাক্টে আমরা নারী হিসেবে আমাদের সব অধিকারগুলোকে সশক্ত করে রাখা হচ্ছে, সব অধিকারগুলোকে মজবুত করে রাখা হচ্ছে। আমাদের অধিকার আছে, আমাদের জানতে হবে যে আমাদের অধিকার আছে, এবং সেই অধিকারটাকে ব্যবহার করতে হবে, ইউটিলাইজ করতে হবে। এবার আই উইল টেল ইউ অ্যাবাউট দ্য প্রবলেমস বিহাইন্ড উইমেন এম্পাওয়ারমেন্ট। নারীর সশক্ত কেন হচ্ছে না, তার পিছনে কারণগুলো কি? তার পিছনে 1 নম্বর কারণ যদি আমরা দেখি তাহলে ফ্যামিলি প্রবলেমস। হ্যাঁ, কারণ যন্ত্রণাটা কোথা থেকে শুরু হয়? পরিবার থেকে শুরু হয়। পরিবারটাই প্রথমে যদি অধিকার না দেয় তাহলে সমাজ কখনো অধিকার দেবে না, দেশ কখনো অধিকার দেবে না, সে জানতেই পারবে না তার যে কি অধিকার আছে কি নাই। ফ্যামিলি প্রবলেমস, কারণ আমরা দেখি যে একটা মেয়ে যখন জন্মায় পরিবারে, সে বাবার অধীনে থাকে, বিবাহের পর স্বামীর অধীনে চলে যায়, সন্তান হওয়ার পর সে ছেলের অধীনে চলে যায়, সারাটা জীবন সে অধীনে কাটিয়ে দেয়, তার নিজস্বতা বোধ সে ডেভেলপ করতে পারে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে একটা প্রশ্ন করে আমি কে, তখন তার মাথায় শুধু 2-3টেই জবাব আসে, আমি অমুকের মেয়ে, তমুকের স্ত্রী, অমুকের মা। এটা নারী সশক্তিকরণ না। ঠিক আছে, ভালো কথা, আমি অমুকের মেয়ে, কন্যা, আমি অমুকের স্ত্রী, অমুকের মা, ভেরি গুড, দিস ইজ এ ভেরি প্লাস পয়েন্ট, বাট হু অ্যাম আই? আমি কে? এই প্রশ্নের জবাব যেদিন আমরা খুঁজে নিতে পারবো, মহিলারা, নারীরা, সেদিন আমরা সশক্ত হতে পারবো। তার মানে কি হলো? আমরা নিজের পায়ে দাঁড়াবো, দাঁড়িয়ে আমাদের নিজের পরিচিতি ডেভেলপ করব, আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি কে, আমার নিজস্ব আইডেন্টিটি কি। তখন সেদিন থেকে পৃথিবী নারী সশক্তিকরণ পৃথিবীতে শুরু হয়ে যাবে। হ্যাঁ, এবং নারী সশক্তিকরণ শুরু হয়ে গেছে। Okay, because people, the women around the world, they are developing, they know their rights, they know how to utilize their rights and powers. Many women know how to utilize their rights and powers. 2 নম্বর সমস্যা, social problems, সামাজিক সমস্যা। সমাজ নারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ট্রিট করে, এটা একটা মারাত্মক বড় সমস্যা। নারীদেরকে কিছু বলার অধিকার দেওয়া হয় না, হতো না, এখন হয়, অনেক ক্ষেত্রে হয়। বাড়িতে ডিসিশনগুলো পুরুষেরা নিয়ে নেন, কিন্তু মহিলাদের না জিজ্ঞেস করে কি করে ডিসিশন নেওয়া হয়? এটা একটা চূড়ান্ত হিন্ডারেন্স, চূড়ান্ত ব্যারিয়ার ফর উইমেন এম্পাওয়ারমেন্ট। তারপরে আছে কালচারাল প্রবলেমস, ট্রেডিশনাল প্রবলেমস, যেখানে আজকের দিনেও মহিলাদের প্রচণ্ড প্রবলেম ফেস করতে হয়। আজকের দিনেও একটি মেয়ে জন্মালে তাকে মেরে ফেলা হয়। এমন রাজ্য আছে, আমাদের দেশে এমন রাজ্য আছে যেখানে মেয়ে জন্মালে মেয়েকে মেরে ফেলা হয়, মাতৃগর্ভেই তাকে মেরে ফেলা হয়, তার জেন্ডার ডিসক্রিমিনেট করা হয়। হ্যাঁ, সে মেয়ে না ছেলে, মাতৃগর্ভে আছে, সেটার সোনোগ্রাফির মাধ্যমে সেটা জেনে নিয়ে তারপরে তাকে গর্ভপাত করে দেওয়া হয়, মানে সেই জন্য না জন্মায়। কিন্তু এই চিন্তাটা করা দরকার যে সবই যদি পুরুষ জন্মায় তাহলে তো আগামী জেনারেশনটা চলবে না। হ্যাঁ, আগামীতে যে সন্তানাদি জন্মাবে, কোথার থেকে জন্মাবে যদি মেয়েই না থাকে সমাজে? এমন রাজ্য আছে আমাদের দেশে যেখানে মেয়েদের সংখ্যা খুবই কম, একেবারে মেয়ের মাতৃগর্ভে মেয়েকে মেরে ফেলে দেওয়া হয়, জন্মের পরে মেরে ফেলে দেওয়া হয়। এবার সমস্যাটা কি দাঁড়িয়েছে? মেয়ে বিবাহের জন্য পাত্রী পাওয়া যায় না, সুতরাং পাত্রী পেতে হলে অন্যান্য রাজ্যে ঘুরে বেড়াতে হয়, এবং অন্যান্য রাজ্যের মেয়েদের পাত্রী হিসেবে নিয়ে সন্তান টু গিভ বার্থ টু দ্য চাইল্ড, মেয়েদের অন্যান্য রাজ্য থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইসব জিনিস তো উইমেন এম্পাওয়ারমেন্ট কোনোদিনও হতে দেবে না, কারণ উইমেন এম্পাওয়ারমেন্ট কনস্টিটিউশনের বইয়ে লেখা আছে, উইমেন এম্পাওয়ারমেন্ট সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, ন্যাশনাল পলিসি পাস হয়ে গেছে, কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট এখান থেকে হচ্ছে না, ব্রেন থেকে হচ্ছে না। উই আর নট রেডি টু এম্পাওয়ার আওয়ার উইমেন ফ্রম আওয়ার ব্রেন। আমরা মানসিকভাবে রেডি না, আর যতদিন আমরা মানসিকভাবে রেডি হব না, আমরা কোনো দিনও উইমেন এম্পাওয়ারমেন্ট দিতেও পারবো না, পেতেও পারবো না। ওকে, তারপরে ডোমেস্টিক ভায়োলেন্স আছে। ডোমেস্টিক ভায়োলেন্স মানে বাড়িতে ঝগড়া প্লাস বাড়িতে মহিলাদের উপরে অত্যাচার করা।
দিস ইজ কল্ড ডোমেস্টিক ভায়োলেন্স। এবং আমাদের সারাটা দেশ জুড়ে ডোমেস্টিক ভায়োলেন্স খুব প্রচণ্ড পরিমাণে চলে, আমাদের রাজ্যেও চলে, সবখানে চলে ডোমেস্টিক ভায়োলেন্স চলে। কারণ মহিলাদের কথা বলার অধিকার নাই বলেই তাদের উপর উৎপীড়ন করা হয়, তাদের ভায়োলেন্স, তাদের উপর ভায়োলেন্ট, তাদের উপর হাত তোলা হয়, জ্বালিয়ে দেওয়া হয়। আমরা কত কিছু শুনি, কত রকমের ঘটনা শুনি। তারপরে ডাউরি মানে বোন, ডাউরি সিস্টেম আমাদের দেশে প্রচণ্ড পরিমাণে চলে। মেয়ে, একটি বাবা বা একটি মা তার মেয়েকে লালন পালন করলেন এবং সেই মেয়েটিকে আরেকটি পরিবারে তুলে দিলেন, সঙ্গে করে টাকা পয়সাও দিলেন, জিনিসপত্রও দিলেন, গয়নাগাটি দিলেন। এটা কোথাকার নিয়ম? একটি মেয়ে তার মা বাবার কাছে বড় হলো, অধিকার পেল, তার মা বাবার বাড়িতে বড় হলো, এবার তাকে যখন আমি আমার বাড়িতে নিয়ে যাব, তার সঙ্গে কি টাকা পয়সা নেব, তার সঙ্গে জিনিসপত্র নেব, গয়নাগাটি নেব? এটা তো, এই জিনিসটা যতদিন শিক্ষার প্রসার ঘটবে না, এই জিনিসটা আমাদের দেশের সমাজ থেকে অন্তত বেরোবে না। তারপর আছে চাইল্ড ম্যারেজ, ছোট বয়সে বিবাহ, শিশু বিবাহ যেটাকে বলে চাইল্ড ম্যারেজ। চাইল্ড ম্যারেজে প্রচণ্ড পরিমাণে প্রচলন আছে আমাদের দেশে। চাইল্ড ম্যারেজ, ছোট একেবারে বাল্যবেলা একটা মেয়েকে বিবাহ দিয়ে দেওয়া, তারপর তাকে কোনো অধিকার না দেওয়া, কারণ সে তো বড়ই হয়নি, সে তো জানে না তার কোনো অধিকার আছে কিনা, সে তো জানে না তার কোনো ক্ষমতা আছে কিনা, সুতরাং তাকে ইচ্ছে মতো সারা জীবন ম্যানিপুলেট করা যায়। এটা হলো কুসংস্কার, এটা হলো কুরীতি, হ্যাঁ, যেটা আমাদের দেশে প্রচণ্ড পরিমাণে চলে। তারপরে উইডো রিম্যারেজ, বিধবা বিবাহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রবর্তন করেছেন ঠিকই, কিন্তু আজকের ডেটেও কি বিধবা বিবাহ ওপেনলি হচ্ছে? আমরা সবাই প্রতিবাদ করে দাঁড়াই, আমরা সবাই বলি যে অমুক বিধবা, তার তো বিবাহের কোনো অধিকার নাই, সে তো আবার দ্বিতীয় বিবাহ করতেই পারে না। কিন্তু একটি পুরুষের যদি স্ত্রী যদি মারা যায়, সে বিবাহ করে ফেলে, তার অধিকার আছে, কিন্তু একটি নারীর, বিধবা নারীর বিবাহের অধিকার নাই। সমাজ তাকে 2 নম্বর দৃষ্টি দিয়ে তাকায়। এগুলো সমাজের কুরীতি, সমাজের কুসংস্কার, যেগুলোকে দূরে সরাতে হবে, যেগুলোকে সরিয়ে দিতে হবে বাই দ্য সাপোর্ট অফ মেল অ্যান্ড ফিমেল, অ্যান্ড মেল শুড কাম ফরওয়ার্ড টু সাপোর্ট দ্য ফিমেল। মেল যত সময় ফিমেলকে সাপোর্ট করবে না, ফিমেল সারা জীবন অধিকার পাবে না। কারণ মেলের বা পুরুষের এটা বুঝে নিতে হবে যে ফিমেল বা নারী আমারই সঙ্গের একজন মানুষ, আমারই মতন একজন মানুষ, তারও অধিকার আছে, তারও পাওয়ার আছে, তারও বুদ্ধি আছে, সে বুদ্ধি সম্পন্ন মানুষ। ওকে, নাও আই উইল টেল ইউ দ্য উইমেন। আমাদের ভারতবর্ষে অনেক মহিলা হয়েছেন যারা অনেক কিছু লাভ করেছেন। মহিলা হয়েও দে হ্যাভ অ্যাচিভড সো মেনি অ্যাচিভমেন্ট ইন দেয়ার লাইফ। প্রথম 1936-এ সরলা ঠাকরাল, she became the first Indian woman to fly an aircraft. বিমান উড়িয়েছিলেন 1936-এ, প্রথমবার ভারতীয় মহিলা সরলা ঠাকরাল। তারপর 1848-এ সাবিত্রীবাই ফুলে, আমরা সবাই ওনার নাম জানি, সাবিত্রীবাই ফুলে ভারতবর্ষের প্রথম নারী শিক্ষিকা ছিলেন, লেডি টিচার। বৈদিক যুগের পরে, বৈদিক যুগের কথা আমি বলছি না, উইমেন এম্পাওয়ারমেন্টের মডার্ন কনটেক্সটে আমি কথা বলছি। 1883-তে চন্দ্রমুখী বসু অ্যান্ড কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন ভারতের প্রথম গ্র্যাজুয়েটস, প্রথম স্নাতক ছিলেন ভারতবর্ষের চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি ইন দ্য ব্রিটিশ এম্পায়ার। তখন ব্রিটিশ আমাদের দেশে রাজত্ব করত। তারপর 1905 খ্রিস্টাব্দে সুজেন আরডি টাটা বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু ড্রাইভ আ কার। প্রথমবার কার চালিয়েছিলেন 1905 খ্রিস্টাব্দে সুজেন আরডি টাটা। 2 জুন 1916-এ প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়। মহিলা বিশ্ববিদ্যালয়টির নাম ছিল SNDT ইউনিভার্সিটি। 1925-এ সরোজিনী নাইডুর নাম আমরা সবাই শুনেছি। 1925-এ সরোজিনী নাইডু became the first Indian born female president of the Indian National Congress. ওকে, তারপর আরও আছেন, আরও অনেক মহিলারা আছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম আছে। 1944-এ অসীমা চ্যাটার্জি became the first Indian woman to be conferred the doctorate of science by an Indian university. 1953, Vijaya Lakshmi Pandit became the first Indian women president of the United Nations General Assembly. 1960, শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, নারী, প্রথম উইমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। 1972-তে কিরণ বেদি became the first female recruit
to join the Indian Police Service. 1979 এ মাদার টেরেসা নাম আমরা সবাই জানি। 1979 এ মাদার টেরেসা won the Nobel Prize as the first Indian female citizen. মাদার টেরেসা নোবেল প্রাইজ পেয়েছিলেন ফার্স্ট ফিমেল সিটিজেন হিসেবে 1979 এ। লেটেস্ট কথা যদি বলি 1979 এর পরে যদি 2000 এ চলে আসি, একেবারে লেটেস্ট যদি বলি 2014 এ যখন আমাদের ভারতে নতুন সরকার এলো, নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, সেই নরেন্দ্র মোদী সরকারে 7 ফিমেল মিনিস্টার্স ওয়ার অ্যাপয়েন্টেড ফর দ্য ফার্স্ট টাইম। 7 জন মহিলা মিনিস্টার্সকে অ্যাপয়েন্ট করা হয়েছিল ফর দ্য ফার্স্ট টাইমস ইন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট। তারপরে বর্তমানে শ্রীমতী নির্মলা সীতারামন রয়েছেন আমাদের ফিন্যান্স মিনিস্টার। 2019 এ মানে গত বছর সাব লেফটেন্যান্ট শিবাঙ্গী বিকেম দ্য ফার্স্ট উইমেন পাইলট ইন দ্য ইন্ডিয়ান নেভি। এতজন মহিলা, আরও কত লিস্ট পড়তে গেলে তো রাত হয়ে যাবে, আরও কত এই মহিলারা যদি দক্ষতাপূর্ণভাবে এই কাজগুলো করতে পেরেছেন, তাইলে কে বলেছে মহিলা কিছু করতে পারে না? যে বলে মহিলা কিচ্ছু করতে পারে না, ডোন্ট মাইন্ড, ইউ আর ফুলিশ। ইউ শুড নট সে দ্যাট মহিলা কিছু করতে পারে না, কারণ তোমার মা একজন মহিলা, তোমার বোন একজন মহিলা, তোমার বান্ধবী একজন মহিলা। সো নেভার সে দ্যাট মহিলারা কিচ্ছু করতে পারে না। মহিলারাও পুরুষের মতন সব কিছুই করতে পারে। कंधे से कंधा मिला के चल सकते हैं हम। ओके, सो विमेन एम्पावरमेंट gives us the rights and the powers to be utilized. So please utilize your powers and your rights and try to know the articles given in the Indian Constitution for protection of women rights and women power. অনেক ধারা আছে আমাদের সংবিধানে, সেই সংবিধানের ধারাগুলো আলোচনা করব আরেকদিন। আজকে সংক্ষিপ্তভাবে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ক্লাসটা করলাম, মানে ডিসকাশনটা করলাম। and this is a very, very important topic for 4th semester honors. So I hope you all hear to this class, listen to this class and try to understand this discussion session, because women empowerment is a genuine topic. And আমি দেখি আমার my practical knowledge and my practical in the practical area, I see that there are females everywhere. সব অফিসে মহিলারা আছেন, সব স্কুল কলেজে মহিলারা আছেন, বিশ্ববিদ্যালয়ে মহিলারা আছেন, স্পেসে, নাসা স্পেসে মহিলারা আছেন। সো ফিমেল অ্যান্ড উইমেন আর রুলিং all over. So please accept the women and treat them equally and enable them to be empowered. Enable them to be empowered to exercise their rights and powers. They should be treated equally to men, because this is an age আমাদের আর আলাদা আলাদা হয়ে থাকার বোধহয় this is not the age. We have to unite, men and women. We have to unite and work for the development of the country. সবচেয়ে প্রথম সামাজিক বিকাশ, দেশের বিকাশকে যদি উদ্দেশ্য করে চলা হয়, তাহলে নারী পুরুষ নির্বিশেষে এই ডেভেলপমেন্টের পথে এগিয়ে যেতে হবে। Thank you so much for listening to my class, and if you like my channel, please give like and comment and subscribe to my channel so that I can give more and more, and I can talk more and more about the topics of education, the burning topics of education, as well as the other topics of education, because education is a vast subject. It covers the whole life. সারাটা জীবন এডুকেশন পড়লেও বোধহয় কম হবে, এবং এত কিছু জানার আছে এডুকেশনে, this is a very interesting subject. So I have opened this channel firstly for my students during the lockdown session, to tell them something, to discuss with them something, so that they can learn and they can at least understand some burning issues, and they can hear to the discussions. If কোনো প্রশ্ন যদি থেকে থাকে এই টপিক নিয়ে, তাহলে নির্দ্বিধায় আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক, ফোন নাম্বার সব কিছুই আছে আমার স্টুডেন্টসদের কাছে। You can just contact me and I will readily answer to all your questions. Thank you so much. If you like my channel, please give likes, comments and subscribe to my channel. Thank you so much.